আমার নাম অমন ভার্মা। আমার গ্রামের নাম সুবর্ণপুর। আমার বাবা ছিলেন খুব বড় ব্যবসায়ী। তাঁর চলে যাওয়ার পর পুরো ব্যবসা আমি সামলে নিই, কারণ আমার কোনো ভাই-বোন ছিল না। আমি তার একমাত্র ছেলে। কোটি, কোটি টাকার ব্যবসা এখন আমার কাঁধে এসে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজই ছিল আমার সঙ্গী। জীবন চলছিল ঠিকঠাক। কিন্তু ভিতরে একটা শূন্যতা ছিল। ২৬ বছর বয়স পর্যন্ত আমার জীবনে এমন কেউ আসেনি যাকে আমি নিজের বলতে পারি। এক সন্ধ্যায় প্রতিদিনের মতো কাজ থেকে ফিরছিলাম। হঠাৎ আমার গাড়ির সামনে এক মেয়ে এসে পড়ে গেল। আমি ভয় পেয়ে তৎক্ষণাৎ নেমে পড়লাম। তার দিকে তাকিয়ে আমি থমকে গেলাম। পরে জানতে পারি তার নাম অনভি। দুধের মতো ফর্সা রং, লম্বা ঘন চুল আর সরলতায় ভরা চোখ। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার মা খুব অসুস্থ। চিকিৎসার জন্য ওষুধ লাগবে, কিন্তু আমার কাছে টাকা নেই। আজ আমি বাধ্য হয়ে নিজেকে বিক্রি করতে বেরিয়েছি। আপনি আমাকে কিনে নিন। শুধু এত টাকা দিন, যাতে আমি মায়ের চিকিৎসা করাতে পারি। না হলে তিনি মারা যাবেন। তার কথা শুনে আমার মন গলে গেল। আমি জিজ্ঞেস করলাম, তোমার মায়ের কি হয়েছে? সে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার চোখের জল শিশিরের মতো গাল বেয়ে গড়াচ্ছিল। সে বলল, আমার শুধু ১৮০০ টাকা লাগবে। ওষুধ ততটুকুই পড়ে। আমার কাছে ১০,০০০ টাকা ছিল। আমি না ভেবেই তাকে টাকা দিয়ে দিলাম। সে থমকে গেল আর আস্তে আস্তে বলল, স্যার, সময় আর জায়গা বলে দিন। আমি এক রাতের জন্য আপনার হয়ে যাব। আমি চমকে উঠলাম। তারপর হাসতে হাসতে বললাম, পাগলি, তুমি বিক্রি হওয়ার জন্য নও, তুমি তো কারো জীবনের রানী হওয়ার জন্য। সে আমার দিকে অবাক হয়ে তাকাল, যেন বিশ্বাসই করতে পারছে না। আমি তাকে আরো কিছু, বাড়ি থেকে বেরোয়ও না। আর সে কাঁপা গলায় বলল, স্যার, আমি আপনার এই উপকার জীবনে ভুলব না। যদি সুযোগ পাই, জীবন দিয়েও আপনার ঋণ শোধ করব। আমি চুপচাপ গাড়িতে আমি চুপচাপ গাড়ি থেকে পড়ানোচ অ- আমি চুপচাপ গাড়িতে উঠে পড়লাম। কিন্তু সেই অজানা মেয়েটি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তার সরল চোখ আর অশ্রুভেজা মুখ আমাকে ঘুমোতে দিল না। দিন কেটে গেল, কিন্তু তার স্মৃতি মুছতে চাইছিল না। ৩ দিন পর আমি সেই জায়গায় ফিরে গেলাম। হয়তো সে আবার মিলবে। কিন্তু সে কোথাও দেখা গেল না। সেই মুহূর্তে প্রথমবার অনুশোচনা হলো। কাশ, কাশ তার ঠিকানা নিয়ে নিতাম। এখন আমি সবসময় হারিয়ে হারিয়ে থাকতে লাগলাম। ব্যবসা, মানুষ, মানুষ, সম্পর্ক, সবকিছু অর্থহীন মনে হতে লাগল। অবশেষে একদিন আমি আমার সবচেয়ে কাছের বন্ধু সমরকে ডেকে বললাম, সমর, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। সে হেসে বলল, কেন অমন মুখে এমন রং কেন, যেন মনে বড় কিছু লুকিয়ে রেখেছ? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, আমার এক মেয়ের প্রেম হয়েছে, কিন্তু সে এখন আমার কাছে নেই, আর আমাকে সেই চাই। আমি পুরো কাহিনী বললাম। সমর প্রথমে অবাক হলো, তারপর বলল, অমন, এমন মেয়ে তো অনেক পাওয়া যায়, কিন্তু যে তোমাকে মিলেছে, হয়তো সেই তোমার ভাগ্যে লেখা। অমন বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, সমর, অনভির কথা ভেবে আমি নিজেকে পাগল মনে করছি। অনমোলনগরের আশেপাশে তার মধ্যে এমন কি ছিল যা আমাকে এতটা ছুঁয়ে গেল? সমর হেসে বলল, তুমি জানো, তার বিশেষত্ব শব্দে বলা যায় না। তার কথা বলার ধরন, ঠোঁটের হালকা কাঁপুনি, নত দৃষ্টি, দুধের মতো রং। সমন বিষণ্ণ হয়ে বলল, কাশ আমি তার নাম বা ঠিকানা জিজ্ঞেস করতাম। অমন বিষণ্ণ হয়ে বলল, কাশ তার নাম বা ঠিকানা জিজ্ঞেস করতাম। অমন জানালা দিয়ে বাইরে তাকিয়ে সেই দৃশ্য মনে করছিল, যখন অনুভি প্রথমবার তার জীবনে এসেছিল। প্রায় ১ মাস কেটে গেল, কিন্তু সেই মেয়েটি তার হৃদয় থেকে এক মুহূর্তের জন্য যায়নি। সমর,
সব রকম চেষ্টা করল, সব জায়গায় খোঁজ নিল, কিন্তু অনভি যেন হাওয়ায় মিশে গিয়েছিল। সে কে ছিল, কেন এসেছিল, এত বাধ্য হয়ে কেন চলে গিয়েছিল? অমনের মন অস্থির হয়ে উঠেছিল। সে দিনরাতও গলিতে গলিতে ঘুরতে লাগল। ঘুম আসে না, আ শান্তি নেই, ব্যবসায়ও প্রভাব পড়ল। লাগাতার লোকসান হতে লাগল। একদিন সমর বুঝিয়ে বলল, অমন বিয়ে করে ফেলো, হয়তো মন অন্যদিকে যাবে, তুমি তাকে ভুলে যাবে। কিন্তু অমনের কাছে এটা অসম্ভব ছিল। অনভি এখন তার হৃদয়ের অংশ হয়ে গিয়েছিল। তবু বন্ধু আর পরিবারের লোকেরা বোঝাতে বোঝাতে অমন বাড়ির জন্য মেয়ে দেখল আর বিয়ে করে ফেলল। সময় কেটে গেল। ৬ বছর পার হয়ে গেছে। অমন ২ সন্তানের বাবা হয়ে গিয়েছে। কিন্তু অনভির মুখ প্রতি মুহূর্তে তার সামনে ভেসে ওঠে। ব্যবসা লাগাতার লোকসানে চলছে। অমন ধীরে ধীরে মদ্যপানের দিকে ঝুঁকে পড়ল। অমনের অবস্থা খারাপ হতে লাগল। শান্তি কোথায় পাওয়া যায়? খারাপ হতে লাগল। কিডনির অসুখ তাকে আরো দুর্বল করে দিল। শরীর নিস্তেজ হয়ে গেল। এখন পুরো ব্যবসা তার স্ত্রীর হাতে। আর অমন হাসপাতালের বিছানায় শুয়ে শ্বাস গুনছে। সেদিনের কষ্ট অন্যরকম ছিল। প্রতিটা শ্বাস যেন শাস্তি হয়ে উঠেছে। হঠাৎ তার চোখের সামনে একটা ছবি ভেসে উঠল। সে চোখ তুলল। সামনে সেই মুখ, সেই চোখ, সেই হাসি। অনভি এখন সাদা কোট পরে ডাক্তার হয়ে তার সামনে দাঁড়িয়ে। সে ধীরে ধীরে কাছে এলো। কাছে আসতেই অমন কাপা গলায় বলল, তুমি সেই তো? অনভি হালকা হেসে চোখ নামিয়ে সে বলল, হ্যাঁ, আমি সেই। আমার শরীরে যেন আবার প্রাণ ফিরে এলো। আমি শুধু তাকে তাকিয়ে রইলাম। অনভি বলল, অমন, সেদিন আপনি আমাকে জীবন দিয়েছিলেন। আজ আমি আপনাকে জীবন দিতে এসেছি। ব্যথার একটা ঢেউ আমার শরীরে ছুটে গেল। আমি অর্ধেক অচেতন হয়ে গেলাম। সে আমার হাত ধরে সান্ত্বনা দিতে লাগল। তুমি ঠিক আছ। আমার বিশ্বাস কিছু হবে না। আমার চোখ শুধু তার মুখের ওপর স্থির হয়েছিল, যা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চেয়েছিলাম আমার চোখ তাকে দেখতে দেখতেই বন্ধ হোক। অনভি তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন দিল। একদিন পর যখন চোখ খুললাম, আমি সেই মুখই দেখলাম। মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। সে আমাকে ওষুধ দিচ্ছিল আর বলছিল, অমন, আপনার উপর আমার খুব বড় উপকার আছে। যদি আমার জীবন দিয়েও এই উপকার শোধ করতে হয়, আমি শোধ করব। আর আমি চাই আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন। এই প্রক্রিয়ায় আপনি আমার সঙ্গ দেবেন তো? আমি তার হাত চেপে ধরে বললাম, হ্যাঁ, কেন নয়? শুধু তুমি আমাকে সারিয়ে দাও। এই উপকার ভুলব না। আমি জীবনে তোমার এই উপকার ভুলব না। আমার এই যন্ত্রল চিন্তা করো না। অনভি হেসে বলল, চিন্তা করো না। আমি তোমাকে সারিয়ে তুলতে পারবো। অনভি আমার চিকিৎসা শুরু করল। আর আমি শুধু তাকে দেখতে দেখতেই সুস্থ হতে লাগলাম। আমার স্ত্রীও খুব খুশি হয়েছিল যে আমার অবস্থার উন্নতি হচ্ছে। গত ৬ মাস ধরে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অনভির আসার পর যেন সবকিছু পাল্টে গেল। প্রতিদিন আমি ভালো হতে লাগলাম। প্রায় ৩ মাসের লাগাতার চিকিৎসার পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। আমার কিডনি আবার কাজ করতে শুরু করল। এখন অনভি আমার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সে প্রতি মুহূর্তে আমার যত্ন নিত, সাহস যোগাত। আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সেই রাতের পর আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। তুমি তো এমনভাবে উধাও হয়ে গিয়েছিলে যেন মাটি গিলে খেয়েছে বা আকাশ লুকিয়ে ফেলেছে। অনভি হালকা হেসে বলল, অমন, আমি ৩ মাস ধরে তোমার চিকিৎসা করছি। আর তুমি এখনো আমার নাম জানো না? আমি বললাম, তুমি জানো, তোমার জন্যই আমি নতুন জীবন পেয়েছি। সে আস্তে বলল, এটা আমার জন্য নয়, ভগবানের কৃপায়। আর তুমি আমার কাছে
সম্মানের পাত্র। তোমার উপকার আমার ওপর ছিল, যা আমি শোধ করেছি। আর হয়তো এখনো বাকি আছে। আমি জিজ্ঞেস করলাম, সেদিন তুমি যখন এত বাধ্য হয়ে কাঁদছিলে, মায়ের ওষুধের টাকা ছিল না, তারপর তুমি কিভাবে ডাক্তার হয়ে গেলে? অন্বি হেসে বলল, অমন, এসব তোমার উপকারের ফল। সেদিন বাড়ি গিয়ে আমি মায়ের দিয়েছিলে। আমি খুলিনি। তুমি আমাকে দিয়েছিলে, আমি খুলিনি। মা সেই ওষুধে ভালো হয়ে উঠলেন। তারপর আমি টাকার খামটা আলমারিতে রেখে দিয়েছিলাম। পরে যখন দরকার পড়ল, খুললাম। সেই টাকায় আমি পড়াশোনা চালিয়ে গেছি। মেডিকেল কলেজে ভর্তি হলাম আর ডাক্তার হয়ে গেলাম। আমি বললাম, তোমার এই নিষ্ঠা আর পরিশ্রম অসাধারণ। অনবি হেসে পকেট থেকে নেমপ্লেট বের করে আমার সামনে রাখল। আমার নাম ডাক্তার অনভি। আমরা কথা বলছিলাম, এমন সময় আমার স্ত্রী আর সন্তানেরা এসে গেল। তাদের দেখে আমি খুশি হলাম। আমার স্ত্রী হাসপাতালে খুব কম আসত, কারণ আর আমি শুধু অনভিকে তাকিয়ে রইলাম। আমি তো আমার অসুখ আর এই অদ্ভুত প্রেমে সবকিছু হারিয়ে ফেলেছিলাম। আমার বন্ধু সমরও এসে গেল, কারণ আজ আমাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে। এমন সময় সেই ডাক্তার তার ঘর থেকে বেরিয়ে গেল। আমি সমরকে আসতে বললাম, এই সেই মেয়ে যার কথা আমি তোমাকে বলেছিলাম। সমর হেসে বলল, কি ভাগ্য ভাই, যার থেকে অসুখ পেয়েছিলে সেই চিকিৎসাও করে দিল। যার ওপর মন পড়েছিল সে বাঁচার কারণ হয়ে উঠল। আমি বললাম, এখন কবিতা শুরু করো না তাড়াতাড়ি, আমার খুব বিরক্তি লাগছে। আমি ক্লান্ত হয়ে গেছি। 1 বছর হতে চলল আমি এই দেয়ালের ভিতর বন্দি। এখন তো এই এ দেয়ালগুলো আমাকে কেটে ফেলতে চাইছে। সমর আমার কাঁধে থাপ্পড় দিয়ে বলল, এখন তো তুমি সুস্থ হয়ে যাচ্ছ, তাহলে আর চিন্তা কিসের? আমাকে গাড়িতে বসানো হলো। আমি বাড়ি ফিরলাম। বাড়ি পুরো সাজানো। আমার জোরে সোরে স্বাগত জানানো হলো। সবার মুখে হাসি। আমি খুব খুশি হয়েছিলাম। অনভি আর আমার স্ত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আমি এখন নিজেও খুশি থাকতে শুরু করেছিলাম। প্রায় 1 মাস বিশ্রামের পর আমি প্রথমবার আবার অফিসে যাচ্ছিলাম। মনে মনে খুব খুশি যে শেষ পর্যন্ত পুরনো জীবনের দিকে ফিরছি। হঠাৎ রাস্তায় একটা গাড়ি এসে আমাদের গাড়ির সামনে থামল। সেই জায়গাটাই যেখানে বছরের পর বছর আগে আমি অনভিকে পেয়েছিলাম। আমি গাড়ি থেকে নামার কথা ভাবলাম, কিন্তু ড্রাইভার আমাকে আটকে বলল, স্যার, আপনি বসুন, আমি দেখি। এমন সময় এক মেয়ে তাড়াতাড়ি অন্য গাড়ি থেকে নামল আর রাগ করে বলল, আপনার চোখে পড়ে না কিভাবে গাড়ি চালাচ্ছেন? তারপর যখন তার চোখ আমার ওপর পড়ল, সে থেমে গেল আর বলল, অরে স্যার, এটা আপনার গাড়ি ছিল? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। সে তাড়াতাড়ি বলল, আমাকে হাসপাতাল যেতে হবে। একটা রোগী এসেছে, খুব জরুরি অবস্থা। তাই আমি ভয় পেয়ে রাগ খেয়েছিল। আমি ভয় পেয়ে রাগ করে ফেলেছিলাম। আমি নরম গলায় বললাম, কোনো কথা নেই। যদি চান আমরাও সেই দিকেই যাচ্ছি। আপনাকে হাসপাতালে পৌঁছে দিই। সে তাড়াতাড়ি মাথা নাড়ল আর বলল, হ্যাঁ, ঠিক আছে। আমার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে। সে আমার পাশের সিটে এসে বসল। তার কাছাকাছি থাকাটা আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। সেই রাস্তা যেন শেষই হচ্ছিল না। আমি খুব খুশি ছিলাম। আজ আমি তাকে হাসপাতালে নামিয়ে দিয়ে নিজে অফিসে এলাম। কিন্তু সারাদিন শুধু তারই ভাবনায় ডুবে রইলাম। আমার এখন এক স্ত্রী আছে, আমার সন্তান আছে। কিন্তু সে ছিল আমার প্রথম ভালোবাসা। সেই ভালোবাসা যা কখনো হৃদয় থেকে মুছে যায়নি। আজ সে আমার পাশে বসেছিল। যেন বছরের পর বছরের আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে। আমি অস্থির হয়ে বন্ধু সমরকে ফোন করে বললাম, তুমি এখনই আমার অফিসে এসো।
আমাকে তোমার সঙ্গে একটা খুব জরুরি কথা বলতে হবে। সে বলল, ঠিক আছে, আমি 30 মিনিটে পৌঁছাচ্ছি। সেই 30 মিনিট আমার কাছে 30 বছরের মতো মনে হচ্ছিল। অবশেষে সে এলো। আমি কোনো ভূমিকা না দিয়েই বললাম, সমর, আমি অনভিকে বিয়ে করতে চাই। সে চমকে বলল, তোমার মাথা ঠিক আছে? তুমি স্ত্রী সন্তানের লোক। তোমার এক স্ত্রী আছে, যে বছরের পর বছর তোমার সঙ্গে আছে। তোমার 2 সন্তান আছে, আর তুমি এমন কথা কিভাবে বলতে পার? আমি কঠোর গলায় বললাম, আমার কিছু ভাবার নেই, আমি কিছু বুঝতে চাই না। শুধু এতটুকু জানি, আমাকে এই মেয়েকে বিয়ে করতেই হবে। সমর বলল, আগে তুমি ভাবির সঙ্গে কথা বলো। যদি তিনি অনুমতি দেন তাহলে ঠিক আছে। আর সবচেয়ে আগে তুমি অনভির সঙ্গেও কথা বলো, কোথাও তার জীবনে অন্য কেউ আছে কিনা। সমর বলল, মনে হয় না। কিন্তু তবু তুমি একবার তার সঙ্গে নিজে কথা বলে নাও। আমি বললাম, হ্যাঁ, এটা ঠিক। আর ঠিক করলাম, শিগগিরই আমি তার সঙ্গে খোলাখুলি কথা বলবো। সেদিন আমি তাড়াতাড়ি অফিস শেষ করে বাড়ি গেলাম। দেখি অনভি বাড়িতেই আছে। তার হাতে কিছু ফুল আর কিছু খাবার-দাবার। সে আমার স্ত্রীর সঙ্গে কথা বলছে আর হাসতে হাসতে বসার ঘরে বসে আছে। এমন সময় আমিও ভিতরে ঢুকলাম। আমি হেসে বললাম, গুড ইভনিং ডাক্তার সাহিবা। সে সঙ্গে সঙ্গে বলল, স্যার, আপনার শরীর এখন কেমন? আমি হালকা হেসে বললাম, মহিলা, আমার নাম স্যার নয়, আমার নাম অমন। আর আপনি আমাকে অমন বলতে পারেন। আমার স্ত্রী আমার হাত থেকে ব্যাগ নিয়ে নিল। আমরা ড্রয়িং রুমে বসলাম। চাকরদের চা আনতে বলা হলো। তারা চা এনে দিল। আমরা সন্ধ্যার চা একসঙ্গেই পান করলাম। আমি লাগাতার অনভিকেই দেখছিলাম। এই কথাটা আমার স্ত্রী সঙ্গে সঙ্গে টের পেয়ে গেল। অনভি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি বিশ্রাম নিতে ঘরে এলাম। কিছুক্ষণ পর আমার স্ত্রী আমার কাছে এলা রাগ করে বলল, আপনি ডাক্তারকে এমনভাবে, তার কি সম্পর্ক? আমাকে তো কখনো সেই চোখে দেখেননি। আপনি আমার সঙ্গে শুধু আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখছেন। আমি বললাম, এমন কোনো কথা নেই। আনুচান আমন এমন কোনো কথা নেই। আমি আর কাত হয়ে ঘুমিয়ে পড়লাম। আমার স্ত্রী রাগারাগি করছিল। সকালে উঠে সে মুখ ভার করে নাস্তার টেবিলে বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, এখন তোমার কি হয়েছে? সে তীব্র গলায় বলল, সত্যি করে বলুন, আপনার আর অনভির মধ্যে কি সম্পর্ক? হুম। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, দেখো, আমাদের মধ্যে শুধু আপনত্ব আর বন্ধুত্বের সম্পর্ক। প্রেমের কোনো ব্যাপার নেই। আমার স্ত্রী লাল হয়ে বলল, প্রেম যা হয়তো শুধু তার জন্যই ছিল, আমার জন্য তো কখনো ছিলই না। সে কাঁদতে লাগল। আর আমি এসব শুনে একটু বিরক্ত হয়ে উঠলাম। আমি রেগে বললাম, তুমি আমাকে বাড়িতে শান্তিতেও থাকতে দাও না। তুমি আমার জীবন নরক বানিয়ে দিয়েছ। আমাদের ভালোই ঝগড়া হলো। আমি রাগ করে অফিস চলে গেলাম। সন্ধ্যায় যখন ফিরলাম, স্ত্রী বাড়িতে নেই। আমি দীর্ঘশ্বাস ফেললাম, যেন বুকের বোঝা হালকা হয়ে গেল। তার উপস্থিতিতে আমি সেই শান্তি পাই না যা মন চায়। হয়তো এ কারণেই হৃদয়ের যোগ এখনো পুরোপুরি হয়নি। অনভি আর আমার বন্ধুত্ব এখন অনেক গভীর হয়ে গিয়েছিল। সে প্রায় সন্ধ্যায় আমার বাড়িতে আসে। আমার সন্তানদের সঙ্গে খেলে পরিবেশ হালকা হয়ে যায়। আমার স্ত্রী চলে গেছে 15 দিন। সে মায়ের বাড়ি গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। আমার বন্ধু সমর বলল, গিয়ে তাকে বোঝাও। কিন্তু আমি স্পষ্ট বলে দিলাম, না, আমি যাব না। এক সন্ধ্যায় অনভি এলো। আমি অফিস থেকে ফিরে দেখি সে আমার সন্তানদের সঙ্গে খেলছে। আমি তার পাশে বসলাম। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, অনভি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে তুমি ভালোবাসো? সে এক মুহূর্ত থামল।
তারপর হেসে বলল, এটা খুব অদ্ভুত প্রশ্ন। আগে আপনি বলুন, আগে আপনি বলুন আপনার জীবনে কে আছে, যাকে আপনি ভালোবাসেন। তারপর আমি উত্তর দেব। আমি হেসে বললাম, না, প্রথম প্রশ্ন আমার। তুমিই বলো। সে একটু থেমে আসতে বলল, হ্যাঁ, একজন আছে যাকে আমি খুব ভালোবাসি, যাকে আমি হারিয়েছিলাম আর এখন আবার পেয়েছি। এখন আমি তাকে আর কখনো হারাতে চাই না। আমি চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে আমার দিকেই ইঙ্গিত করছে। তারপর আমি আরো স্পষ্টতা চাইলে সে বলল, সেই ব্যক্তি সেই, যে সেদিন আমার সম্মান রক্ষা করেছিল আর আমাকে বুঝিয়েছিল যে আমি বিক্রি হওয়ার জন্য তৈরি নই। সেই দিন থেকে সে আমার হৃদয়ে বসেই না। আমারও সেই মুহূর্ত আজ পর্যন্ত ভোলেনি। সেই রাত যখন তুমি হঠাৎ আমার জীবনে এসেছিলে, যেন অন্ধকারে জ্বলজ্বলে চাঁদ। হয়তো আমরা দুজনেই সেই খামটা কখনো ঠিকমতো খুলিনি। আমি বললাম, আজ বাড়ি গিয়ে সেই খামটা খোলো। হয়তো তুমি বুঝতে পারবে তার ভিতরে আসলে কি ছিল। সে আস্তে হেসে বলল, হ্যাঁ, আমি সেই অর্ধেক টাকা আছে যা আপনি আমাকে দিয়েছিলেন। তারপর আর কখনো দরকার অনুভব করিনি। এমন সময় ভিতর সেই তার ফোন বেজে উঠল। সে তাড়াতাড়ি কল তুলে বলল, আমাকে যেতে হবে, এটা মায়ের ফোন। আমি নম্রভাবে বললাম, ঠিক আছে, আপনি যেতে পারেন, কিন্তু অনুগ্রহ করে আজই সেই খামটা খুলে দেখবেন। সে মাথা নাড়ল আর নিজের গাড়িতে উঠে চলে গেল। আমি তাকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে ঘরে ফিরে শুয়ে পড়লাম। আমি 2 ঘন্টা পর যখন চোখ খুললাম, মোবাইল লাগাতার বাজছে। স্ক্রিনে দেখি প্রায় 15 খুললাম, মোবাইল লাগাতার বাজছে। স্ক্রিনে দেখি প্রায় 15টা মিসড কল, সব একই নম্বর থেকে। এই নম্বর আমার কাছে একেবারে অজানা। আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করলাম। ওপাশ থেকে ভারী গলা এলো, জি, এটা হাসপাতাল থেকে বলছি। আপনি কি ডাক্তার অনভিকে চেনেন? আমি একদম সজাগ হয়ে বললাম, জি হ্যাঁ, কি হয়েছে? তারা জানাল, সে খুব গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে আর এখন অপারেশন থিয়েটারে আছে। আপনি কি এখনই হাসপাতালে আসতে পারেন? আমার প্রাণ যেন কেউ টেনে নিল। আমি কিছু না ভেবে ফোন কেটে দিলাম। জ্যাকেট তুলে বাইরে ছুটলাম। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি বের করল। আমি ভয় পেয়েছিলাম। প্রতি মুহূর্তে শুধু এই প্রার্থনা সে যেন ঠিক থাকে। চোখের সামনে সেই সব মুহূর্ত ঘুরছিল, যখন সে হাসতে হাসতে আমার সন্তানদের সঙ্গে খেলছিল। হাসপাতালে পৌঁছে ভিতরে ছুটলাম। করলে জানাল, সে এখনো অপারেশন থিয়েটারে আছে আর অবস্থা খুব গুরুতর। আমি চেয়ারে বসলাম। হাত প্রার্থনার জন্য উঠল, কিন্তু চোখ দিয়ে জল গড়াতে লাগলো। আমি চেয়ারে বসে কখনো দরজার দিকে তাকাই, কখনো ঘড়ির দিকে। সময় যেন থেমে গিয়েছিল। প্রায় 2 ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। এক ডাক্তার বাইরে এলো। আমি দৌড়ে তার কাছে গিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, অনভি কেমন আছে? সে গভীর শ্বাস নিয়ে বলল, আমরা পুরো চেষ্টা করেছি, কিন্তু তার অবস্থা এখনো উদ্বেগজনক। পরের 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রার্থনা করুন। আমি 2 হাতে মাথা চেপে ধরলাম, যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ড্রাইভার আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল, কিন্তু আমি শুধু একটা কথাই বারবার বলছিলাম, না অনভি, তোমার কিছু হতে পারে না। তুমি তো বলেছিলে তুমি একা রেখে যেতে পারো না। এখন তুমি আমাকে এভাবে একা রেখে যেতে পারো না। নার্স এসে জানাল, তাকে আইসিইউতে সরিয়ে নেওয়া হয়েছে। আমি অনুমতি নিয়ে ভিতরে গেলাম। সে মেশিনে জড়িয়ে অচেতন পড়ে আছে, সেই মুখে যা সবসময় জীবনে ভরা মনে হতো। এখন এক অদ্ভুত নীরবতা। আমি তার পাশের চেয়ারে বসলাম। আস্তে তার হাত ধরলাম। চোখ দিয়ে জল গড়ালার ঠোঁটে শুধু একটা প্রার্থনা, হে ভগবান, তাকে আমাকে ফিরিয়ে থো না।
কিছুক্ষণ পর এক বিনয়ী ডাক্তার বাইরে এসে বলল, অনভি এখন বিপদের বাইরে। এ কথা শুনে যেন আমার শরীরে আবার প্রাণ ফিরে এলো। আমি অশ্রুভেজা চোখে ড্রাইভারকে জোরে জড়িয়ে ধরলাম। হাসপাতালে লুকাতে পারলাম না। হাসপাতালে কয়েকদিন কাটালাম। প্রতি মুহূর্ত অনভির সেবায় ব্যস্ত ছিলাম। সে ধীরে ধীরে সুস্থ হতে লাগল আর শেষ পর্যন্ত পুরোপুরি ভালো হয়ে উঠল। এই সময় আমার স্ত্রীও বাড়ি ফিরে এলো। আমি এক রাত সাহস করে তার সঙ্গে খোলাখুলি কথা বললাম। আমি বললাম, দেখো, আমি তোমাকে আর মিথ্যার মধ্যে রাখতে চাই না। সত্যি কথা হলো, আমি অনভিকে বিয়ে করতে চাই। তার ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। আমি বছরের পর বছর তোমার সঙ্গ দিয়েছি, কিন্তু এখন আমার জীবনের সিদ্ধান্ত এটাই যে অনভি আমার জীবন সঙ্গিনী হবে। আমি চাই তুমি শান্তিতে আমাকে এই বিয়ের অনুমতি দাও। কিন্তু তার ফল যা আমি ভেবেছিলাম তা হলো না। আমার স্ত্রী আমার কথা শুনে কিছু না বলে ঘর থেকে চলে গেল। কয়েকদিন পর সে আমাকে তালাক কাগজ পাঠিয়ে দিল। আমার অসুস্থতার সময় সে আমার সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। যে বাড়ি আমি একসময় গড়ে তুলেছিলাম আজ আমার কাছে পর হয়ে গিয়েছিল। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলাম। কোথায় যাব, কার কাছে যাব? অনভির কাছে যাওয়ার সাহসও হচ্ছিল না। এক সময়ের বড় ব্যবসায়ী আজ ভিক্ষুকের মতো অবস্থায়। একটা কম্বল জড়িয়ে রাস্তার ধারে বসে পড়লাম। আমার কাছে খাবার নেই, থাকার জায়গা নেই। তালাকের সিদ্ধান্তের সঙ্গে আদালতের মাধ্যমে সে আমার সবকিছু কেড়ে নিয়েছে। এমনকি যে কলমটা আমি সবসময় পকেটে রাখতাম, ভার্নামা কিজে, সেটাও ম্যাশ টিচে এখন তার সম্পত্তি। আমার সন্তানদেরও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি ভাবিওনি বিশ্বাস করার ফল এত ভয়ঙ্কর হবে। অনভির সঙ্গে আমার যোগাযোগও পুরোপুরি ছিন্ন হয়ে গিয়েছিল। 1 বছর কেটে গেল। আমার দাড়ি বেড়ে গিয়েছে। দুর্বলতার ক্ষুধা আমাকে আবার অসুস্থ করে তুলেছে। এখন রাস্তাই আমার বাড়ি, ফুটপাত আমার বিছানা। কখনো মজুরি পেলে করি, না হলে দিন ভিক্ষা করে কাটে, রাত ফুটপাতে ঘুমাই। 1 বছরের দাঁড়ে দাঁড়ে জীবন আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। যে মানুষ একসময় কোটিপতি ছিল আজ চুপচাপ ফুটপাতে বসে থাকে। লোকজন যাওয়ার সময় কখনো করুণার চোখে, কখনো ঘৃণায়। আমি চোখ নামিয়ে নিই। ক্ষুধা আমার শরীরকে হাড়ের কাঠামো বানিয়ে দিয়েছে। কাপড় নোংরা আর ছেঁড়া যেন পূর্ণ চাদর। শ্বাসও এখন বোঝা মনে হয়। একদিন সন্ধ্যা ছাদের নিচে গুটিয়ে বসলাম। তখন একটা গাড়ি এসে থামল। আমি মাথা তুলে দেখলাম একটা চেনা মুখ সামনে। তখন এক গাড়ি এসে থামল। আমি আ স চিনতে চেষ্টা করছিলাম। সে আমার কাছে এল আর ঝুঁকে বলল, "অমন, এ তুমি?" সে অনভি। আমি কিছু বলতে পারলাম না। সে হাঁটু গেড়ে বসে বলল, "দেখো, এ কি অবস্থা করেছ তুমি?" আমি ভাঙা গলায় বললাম, "কি করব অনভি? সবাই আমাকে ছেড়ে দিয়েছে। এখন শুধু এটাই বাকি।" অনভির চোখও ভিজে গেল। সে সঙ্গে সঙ্গে ড্রাইভারকে ডেকে বলল, "একে গাড়িতে তোলো।" তারপর আমাকে ধরে গাড়িতে বসিয়ে দিল। আমি লাগাতার কাঁদছিলাম আর সে বারবার বলছিল, "এখন তুমি একা নও। আ অমন, আমি আছি।" গাড়ি একটা বড় বাংলোর সামনে থামল। অনভি আমাকে ভিতরে নিয়ে গেল। চাকরেরা দৌড়ে এসে আমার জন্য পরিষ্কার কাপড় আর খাবার আনল। সে আমার সামনে বসে আসতে বলল, "অমন, এখন তুমি আমার দায়িত্ব। যেমন তুমি বছরের পর বছর আগে আমার হাত ধরেছিলে, এখন আমার পালা তোমাকে সামলানোর।" অনভি আমাকে ধরে একটা বড়হলে নিয়ে গেল। সেখানে তার মাও ছিলেন। তার মা আমার কাছে এসে বললেন, "বাবা, ইনি সেই মানুষ। আমি ইকে ছেড়ে দিতে পারি না।" আমি আস্তে বললাম, "মা, আমি সেই দুর্ভাগা মানুষ যার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে।
অনভির মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, দুর্ভাগ্য সেটা নয় যা মানুষকে ভেঙে দেয়, বরং সেটাই যা তাকে উঠতে দেয় না। তুমি এখনো বেঁচে আছ, মানে ভগবান তোমার জন্য কিছু ভেবে রেখেছেন। অনভি চাকরকে বলল, এর জন্য খাবার আনো। আমি চেয়ারে বসলাম। অনভির মা আমার পাশে বসে বললেন, বাবা, এই বাড়ি তোমার। যতদিন শ্বাস আছে তুমি একা নও। আমি অনভিকে দেখলাম। তার চোখে সেই সত্যি যা আমি বছরের পর বছর আগে দেখেছিলাম। মন ভারী ছিল, কিন্তু প্রথমবার আশার একটা রশ্মি জেগে উঠল। হয়তো আমার জীবন এখনো শেষ হয়নি। অনভি নীরবতা ভেঙে বলল, অমন, এখন তোমাকে আর দুঃখ সহ্য করতে হবে না। আমি দেখেছি তুমি তোমার মায়ের সঙ্গেও সব ঠিক করে ফেলেছ। আজ থেকে 2 দিন পর আমাদের বিয়ে। আমি চমকে বললাম, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? সে হেসে বলল, যখন হৃদয়ের সিদ্ধান্ত পাকা তখন দেরি কেন? তুমি বছর জীবনভরের অবলম্বন দিতে চাই। আমি চোখ নামিয়ে নিলাম আর মনের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। বছরের পর বছরের ঘোরাঘুরি যেন এখন থেমে গেছে। 2 দিন পর আমাদের বিয়ে হলো। মন্দিরে পুরোহিতের সামনে সব রীতিনীতি সম্পন্ন হলো, আর আমি অনভিকে বিয়ে করলাম। বছরের তৃষ্ণা মেটে গেল। আমার হারানো সবকিছু আমাকে আবার ফিরে পেল। আমার জীবনের নতুন শুরু। তার সাহস আর সঙ্গ আমাকে সেই হিম্মত দিল যা আমি বছরের পর বছর শুনি, যা আমি বছরের পর বছর হার সঙ্গে ছিলাম। আমি আবার নিজের পায়ে দাঁড়ালাম। ধীরে ধীরে আমার ব্যবসা বাড়তে লাগল, আর লোকজন আমাকে আবার চিনতে শুরু করলো। কিন্তু এবার ফারাক এটা যে এখন আমার যা কিছু আছে তা অনভির ভালোবাসা আর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। আমি স্থির করলাম, এখন আর কখনো অহংকার করব না, আর কারো মনও কষ্ট দেব না। আমি আবার আমার সাম্রাজ্য গড়ে তুলেছি, যে ব্যবসা একসময় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আজ আবার আমার হাতে। আর এসব শুধু অনভির জন্যই সম্ভব হয়েছে। সে প্রতি মোড়ে আমার সঙ্গ দিয়েছে, প্রতি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাহস বাড়িয়েছে, আর আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি হার মেনে নেওয়ার জন্য তৈরি নই। অনভি আমার হাত শুধু বিয়ের দিন ধরেনি, প্রতি কঠিন মুহূর্তে আমার অবলম্বন হয়ে থেকেছে। যদি সে না থাকতো, আমি কখনো আবার উঠে দাঁড়াতে পারতাম না। এখন আমার নাম আবার বড় ব্যবসায়ীদের মধ্যে উচ্চারিত হয়, কিন্তু এবার এটা অহংকার নয়, কৃতজ্ঞতার অনুভূতি। আমার পুরো বিশ্বাস এই সাফল্য অনভির বিশ্বাস আর সঙ্গেরই ফল। সময় কেটে গেল। আমার ব্যবসা আগের চেয়েও বেশি ছড়িয়ে পড়ল। আমি সেই সব মানুষের ঋণ শোধ করলাম যাদের সঙ্গে একসময় অন্যায় হয়েছিল। অনভি আমার সঙ্গ কখনো ছাড়েনি। সে প্রতিদিন আমার জন্য সাহসের দ্বিতীয় নাম হয়ে থেকেছে। আমি আমার সন্তানদের সঙ্গেও আবার যোগাযোগ করলাম, আর তাদের লালন পালনে অংশ নিতে শুরু করলাম। ধীরে ধীরে পুরনো ক্ষত ভরে যেতে লাগল। একদিন আমি অনভিকে বললাম, যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি আর কখনো কিছু হতে পারতাম না। সে হেসে বলল, অমন, এসব তোমার সাহসের ফল। আমি শুধু তোমাকে সেই রাস্তা দেখিয়েছি যা তুমি একসময় ভুলে গিয়েছিলে। আমি তার পায়ে হাত দিয়ে বললাম, এটা আমার প্রতিজ্ঞা। এখন আমি আমার জীবনের প্রতি মুহূর্ত তোমার নামে উৎসর্গ করব। কিছুদিন পর অনভি গর্ভবতী হলেন। এই খবর আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল। যেন আমাদের পৃথিবী এখন পূর্ণ হয়ে গেছে। আমি সব সময় তার যত্ন নিতে লাগলাম। ব্য- ব্যবসার সঙ্গে সঙ্গে এখন আমার পুরো মনোযোগ শুধু অনভির ওপর। সেও প্রতি মুহূর্তে হাসতার বলতো, এসব তোমার দোয়ার ফল।
এই সময় একদিন দুঃখজনক খবর এলো। অনভির মা এই পৃথিবী থেকে চলে গেলেন। এ কথা শুনে অনভি ভেঙে পড়ল। আমি তাকে ধরে রাখলাম আর বললাম, মা আজও আমাদের সঙ্গে আছেন। তিনি তোমার আসন্ন সন্তানের মধ্যে বেঁচে থাকবেন। আমরা মিলে তার শেষকৃত্য সম্পন্ন করলাম আর মন থেকে তার জন্য প্রার্থনা করলাম। অনভির চোখে জল ছিল, কিন্তু সে বলল, এখন এখন মায়ের শেষ ইচ্ছা এটাই হবে যে আমি আমার সন্তানের জন্য মজবুত হই। অনভির মা চলে যাওয়ার পর আমরা দুজন আরও কাছাকাছি এলাম। আমি প্রতি মুহূর্তে অনভির অবলম্বন হওয়ার চেষ্টা করতাম। সে বলতো মা চেয়েছিলেন তাদের নাতি এক সুখী জীবন যাপন করুক, আর আমরা তাকে সেই সব দেব যা মা তার স্বপ্নে দেখেছিলেন। আমি প্রতিজ্ঞা করলাম আমাদের আসন্ন সন্তান সব অভাবমুক্ত জীবন কাটাবে। সময় কেটে গেল। অনভির শরীর দিন দিন নাজুক হয়ে আসছিল, কিন্তু সে সবসময় হাসার চেষ্টা করত। সে প্রায়ই আমার হাত ধরে বলতো, অমন, যদি আমার সঙ্গে কখনো কিছু হয় আমার সন্তান তোমার অবলম্বনে বেঁচে থাকবে। আমি তার কথা শুনেই কঠোরভাবে বলতাম, এমন কথা বলো না। তোমার আর আমাদের সন্তানের কিছু হবে না। ভগবান সব ঠিক করবেন। এই সময় আমি জানতে পারলাম আমার প্রথম স্ত্রী আবার বিয়ে করেছে। এই কথা শুনে মনে এক মুহূর্তের জন্য ব্যথা লাগল, কিন্তু সঙ্গে সঙ্গে শান্তিও এলো যে হয়তো এটাই ঠিক ছিল। কয়েকদিন পর আদালতের আদেশে আমার দুই সন্তানও আমার কাছে ফিরে এলো। অনভি তাদের জড়িয়ে ধরল আর নিজের সন্তানের মতো গ্রহণ করল। এই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় স্বস্তি ছিল। এখন আমার বাড়ি এক পূর্ণ পরিবারের মতো মনে হতে লাগল। অনভি আমার সন্তানদের মায়ের মতো ভালোবাসা দিত। সে বলত, এই সন্তানেরা এখন আমারও। আমি তাদের সেই সব আনন্দ দেব যা তারা কখনো পায়নি। আমরা মিলে এক নতুন জীবন শুরু করলাম, আর আসন্ন সন্তানের সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত ভরে যেতে লাগল। সময় কেটে গেল আর শেষ পর্যন্ত সেই দিনও এলো যখন অনভি আমাদের প্রথম সন্তানের জন্ম দিলেন। বাড়ি আনন্দে ভরে গেল। আমি অনুভব করলাম ভগবান আমার ভাঙা বাড়ি আবার পূর্ণ করে দিয়েছেন। অনভির ভালোবাসা আর ত্যাগের ফল আমরা সেই সরল হাসি হিসেবে পেলাম। কয়েক বছর পর অনভির এখানে দ্বিতীয় সন্তানও হলো। এখন আমাদের বাড়ি সবসময় হাসি খুশিতে ভরা থাকে। আমার প্রথম সন্তানদের আর অনভির সন্তানদের মধ্যে এমন ভালোবাসা যেন সবাই একই পরিবারের মমতায় বেড়ে উঠছে। আমি প্রায়ই অনভিকে বলি, তুমি শুধু আমাকে নয়, আমার পুরো জীবনকে বাঁচিয়েছ। আর সে হেসে বলে, আমরা দুজনে মিলে আমাদের ভাগ্য বদলেছি। আমার প্রথম স্ত্রী যে সম্পত্তি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল সেসব নষ্ট হয়ে গিয়েছিল। তার পুরো পুঁজি শেষ হয়ে গিয়েছিল। আর আমি হার মানিইনি। অনভির সঙ্গে মিলে বেশ কয়েকটা ব্যবসা শুরু করেছিলাম, যা অল্প সময়েই সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিল। এখন আমি আবার খর্বপতি হয়ে গিয়েছি। আমাদের কয়েকটা বাড়ি আছে আর আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া আসা করি। আমি প্রায় ভাবি এসব শুধু অনভির জন্যই সম্ভব হয়েছে। সে প্রতি মোড়ে আমার সাহস বাড়িয়েছে আর আমার সঙ্গ দিয়েছে। আমি জানতাম আমার প্রথম বিয়েতে কখনো সত্যিকারের ভালোবাসা জন্মায়নি। আমার প্রথম স্ত্রী কখনো আমার হৃদয়ে নিজের জায়গা তৈরি করার চেষ্টাই করেনি। হয়তো তাই আমি তার থেকে দূরে সরে গিয়েছিলাম। তারপর ভাগ্য আমাকে অনভির মতো সঙ্গী দিয়েছে, যে আমার অসম্পূর্ণ জীবনকে পূর্ণ করে দিয়েছে। আমরা লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যাতে সন্তানদের ভালো পড়াশোনা আর আমাদের ব্যবসার সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়। সময় কেটে গেল, সন্তানেরা বড় হয়ে গেল আর সবকিছু পুরোপুরি পাল্টে গেল। সেই দিন মনে পড়ে
যখন আমি ফুটপাতে কম্বল জড়িয়ে বসেছিলাম, আর আজ আমি আমার পরিবারের সঙ্গে সুখী আর শান্ত জীবন কাটাচ্ছি। কিন্তু একদিন একটা খবর সবকিছু নাড়িয়ে দিল। জানা গেল আমার প্রথম স্ত্রী আমার ব্যবসার কিছু অংশ অবৈধভাবে নিজের নামে করে নিয়েছিল। আর এর পেছনে তার নতুন স্বামীও জড়িত। আমি অন্ভিকে সবকিছু বললাম। সে অবাক হয়ে গেল। কিন্তু সে আমার হাত ধরে বলল, এখন ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাব, আর প্রতিটা জিনিস ফিরিয়ে আনব যা তারা কেড়ে নিয়েছে। বছরের পর বছরের লড়াইয়ের পর আমরা সবকিছু ফিরে পেলাম। এই পুরো সময় আমি শিখেছি, সম্পর্ক শুধু রক্ত বা আইন দিয়ে তৈরি হয় না, সত্যতা আর ত্যাগ দিয়ে তৈরি হয়। আজ আমার সন্তানেরা সফল, আমার ব্যবসা ছড়িয়ে পড়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে মূল্যবান অন্ভি আর আমার পরিবার। আমি অন্ভিকে বললাম, যদি তুমি না থাকতে আজ আমি কিছুই হতাম না। সে হেসে বলল, তোমার ভিতরে কখনো হার না মানার জেদ ছিল। আমি শুধু তোমাকে আয়না দেখিয়েছি। আমরা দুজনে একে অপরের চোখে তাকালাম আর চুপচাপ উপরওয়ালার ধন্যবাদ জানালাম যে জীবন আমাদের এক নতুন শুরুর সুযোগ দিয়েছে। জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু যে ভালোবাসা আন্তরিক, যে সাহস সত্যিকারের, আর যে মানুষ কঠিন সময়ে পাশে থাকে, সেই মানুষই আসল সঙ্গী। অমন আর অন্ভির এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, একটা ছোট্ট উপকার কখনো বৃথা যায় না। আর যখন মানুষ সত্যি করে একে অপরকে ধরে রাখে, ভাগ্য একদিন পাল্টে যায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।